আমার প্রতিবেশিনী বাল্য বিধবা, যেন শরতের শিশিরাশ্রুপ্লুত শেফালির মতো বৃন্তচ্যুত। কোনো বাসরগৃহের ফুলশয্যার জন্য সে নয়, সে কেবল দেব পূজার জন্যই উৎসর্গ করা। তাকে আমি মনে মনে পূজা করতাম। তার প্রতি আমার মনের ভাবটা যে কী ছিল, পূজা ছাড়া তা অন্য কোনো সহজ ভাষায় প্রকাশ করতে ইচ্ছা করি না। পরের কাছে তো নয়ই, নিজের কাছেও না। আমার অন্তরঙ্গ প্রিয় বন্ধু নবীন মাধব, সেও কিছু জানত না। এই রূপে এই যে আমার গভীরতম আবেগটিকে গোপন করে নির্মল করে রেখেছিলাম, এতে আমি কিছু গর্ব অনুভব করতাম। কিন্তু মনের বেগ পার্বতী নদীর মতো নিজের জন্মশিখরে আবদ্ধ হয়ে থাকতে চায় না, কোনো একটা উপায়ে বাইরে আসার চেষ্টা করে। অকৃতকার্য হলে বুকের মধ্যে বেদনা সৃষ্টি করতে থাকে। তাই ভাবছিলাম কবিতায় ভাব প্রকাশ করব, কিন্তু কুণ্ঠিতা লেখনী কিছুতেই অগ্রসর হতে চাইল না। পরম আশ্চর্যের বিষয় এই যে ঠিক এই সময়ে আমার বন্ধু নবীন মাধবের অকস্মাৎ বিপুল বেগে কবিতা লেখার ঝোঁক এলো, যেন হঠাৎ ভূমিকম্পের মতো। সে বেচারার এরূপ দৈব বিপত্তি পূর্বে কখনো হয়নি, সুতরাং সে এই অভিনব আন্দোলনের জন্য লেশমাত্র প্রস্তুত ছিল না। তার হাতের কাছে ছন্দ মিল কিছুরই জোগাড় ছিল না, তবুও সে দমল না দেখে আশ্চর্য হয়ে গেলাম। কবিতা যেন বৃদ্ধ বয়সের দ্বিতীয় পক্ষের স্ত্রীর মতো তাকে পেয়ে বসল। নবীন মাধব ছন্দ মিল সম্বন্ধে সহায়তা ও সংশোধনের জন্য আমার শরণাপন্ন হল। কবিতার বিষয়গুলি নতুন নয়, অথচ পুরাতনও নয়, অর্থাৎ তাকে চিরনতুনও বলা যায়, চিরপুরাতন বলিলেও চলে। প্রেমের কবিতা প্রিয়তমার প্রতি। আমি তাকে একটা ঠেলা দিয়ে হেসে জিজ্ঞেস করলাম, কে হে, ইনি কে? নবীন হেসে বলল, এখনো সন্ধান পাইনি। নবীন রচয়িতার সহায়তা কার্যে আমি অত্যন্ত আরাম পেলাম। নবীনের কাল্পনিক প্রিয়তমার প্রতি আমার রুদ্ধ আবেগ প্রয়োগ করলাম। শাবকহীন মুরগি যেমন হাঁসের ডিম পেলেও বুক পেতে তা দিতে বসে, হতভাগ্য আমি তেমনি নবীন মাধবের ভাবের উপর হৃদয়ের সমস্ত উত্তাপ দিয়ে চেপে বসলাম। আনাড়ির লেখা এমনই প্রবল বেগে সংশোধন করতে লাগলাম যে প্রায় 15 আনা আমারই লেখা হয়ে দাঁড়ালো। নবীন বিস্মিত হয়ে বলে, ঠিক ওই কথাই তো আমি বলতে চাই, কিন্তু বলতে পারি না। অথচ তোমার এসব ভাব জোগায় কোথা থেকে? আমি কবির মতো উত্তর করি, কল্পনা থেকে। কারণ সত্য নীরব, কল্পনাই মুখরা। সত্য ঘটনা ভাবস্রোতকে পাথরের মতো চেপে থাকে, কল্পনাই তার পথ মুক্ত করে দেয়। নবীন গম্ভীর মুখে একটুখানি ভেবে বলল, তাই তো দেখছি, ঠিকই বটে। আবার খানিকক্ষণ ভেবে বলল, ঠিকই। আগেই বলেছি আমার ভালোবাসার মধ্যে একটা কাতর সংকোচ ছিল, তাই নিজের জবানিতে কোনো মতে লিখতে পারলাম না। নবীনকে পর্দার মতো মাঝখানে রেখে তবেই আমার লেখনী মুখ খুলতে পারল। লেখাগুলো যেন রসে ভরে উত্তাপে ফেটে উঠতে লাগলো। নবীন বলল, এ তো তোমারই লেখা, তোমার নামেই বার করি। আমি বললাম, বিলক্ষণ, এ তোমারই লেখা, আমি সামান্য একটু বদল করেছি মাত্র। ক্রমে নবীনেরও একই ধারণা জন্মালো। জ্যোতির্বিদ যেমন নক্ষত্রদয়ের অপেক্ষায় আকাশের দিকে তাকিয়ে থাকে, আমিও যে তেমনি মাঝে মাঝে আমাদের পাশের বাড়ির বাতায়নের দিকে চেয়ে দেখতাম, সে কথা অস্বীকার করতে পারি না। মাঝে মাঝে ভক্তের সেই ব্যাকুল দৃষ্টিক্ষেপ সার্থকও হতো। সেই কর্মযোগ নিরতা ব্রহ্মচারিণীর সৌম্য মুখশ্রী থেকে শান্ত স্নিগ্ধ জ্যোতি প্রতিবিম্বিত হয়ে মুহূর্তের মধ্যে আমার সমস্ত চিত্তক্ষোভ দমন করে দিত। কিন্তু সেদিন সহসা কি দেখলাম, আমার চন্দ্রলোকেও কি এখনো
অগ্নুৎপাত আছে? সেখানকার জনশূন্য সমাধিমগ্ন গিরিগুহার সমস্ত বহ্নিদাহ এখনো সম্পূর্ণ নির্বাণ হয়ে যায়নি কি? সেদিন বৈশাখ মাসের অপরাহ্নে ঈশান কোণে মেঘ ঘনিয়ে এসেছিল। সেই আসন্ন ঝঞ্ঝার মেঘ বিচ্ছুরিত রুদ্র দীপ্তিতে আমার প্রতিবেশিনী জানলায় একাকিনী দাঁড়িয়েছিল। সেদিন তার শূন্য নিবিষ্ট ঘনকৃষ্ণ দৃষ্টির মধ্যে কি সুদূর প্রসারিত নিবিড় বেদনা দেখতে পেলাম। আছে, আমার ওই চন্দ্রলোকে এখনো উত্তাপ আছে, এখনো সেখানে উষ্ণ নিঃশ্বাস সমীরিত। দেবতার জন্য মানুষ নয়, মানুষের জন্যই সে। তার সেই দুটি চোখের বিশাল ব্যাকুলতা সেদিনকার সেই ঝড়ের আলোকে ব্যগ্র পাখির মতো উড়ে চলেছিল, স্বর্গের দিকে নহে, মানব হৃদয় নীড়ের দিকে। সেই উৎসুক আকাঙ্ক্ষা উদ্দীপ্ত দৃষ্টিপাতটি দেখার পর থেকে অশান্ত চিত্তকে সুস্থির করে রাখা আমার পক্ষে দুঃসাধ্য হলো। তখন কেবল পরের কাঁচা কবিতা সংশোধন করে তৃপ্তি হয় না, একটা যে কোনো প্রকার কাজ করার জন্য চঞ্চলতা জন্মালো। তখন সংকল্প করলাম, বাংলাদেশে বিধবা বিবাহ প্রচলিত করার জন্য আমার সমস্ত চেষ্টা প্রয়োগ করব। কেবল বক্তৃতা ও লেখা নয়, অর্থ সাহায্য করতেও অগ্রসর হলাম। নবীন আমার সঙ্গে তর্ক করতে লাগলো। সে বলল, চির বৈধব্যের মধ্যেও একটা পবিত্র শান্তি আছে। একাদশীর ক্ষীণ জ্যোৎস্নালোকিত সমাধিভূমির মতো একটা বিরাট রমণীয়তা আছে। বিবাহের সম্ভাবনা মাত্রেই কি সেটা ভেঙে যায় না? এসব কবিত্বের কথা শুনলেই আমার রাগ হতো। দুর্ভিক্ষে যে লোক জীর্ণ হয়ে মরছে, তার কাছে আহারপুষ্ট লোক যদি খাদ্যের স্থূলত্বের প্রতি ঘৃণা প্রকাশ করে ফুলের গন্ধ এবং পাখির গান দিয়ে মুমূর্ষুর পেট ভরাতে চায়, তাহলে সে কেমন হয়? আমি রেগে বললাম, দেখো নবীন, আর্টিস্ট লোকে বলে দৃশ্য হিসেবে পোড়ো বাড়ির একটা সৌন্দর্য আছে, কিন্তু বাড়িটাকে কেবল ছবির হিসেবে দেখলে চলে না, তাতে বাস করতে হয়। অতএব আর্টিস্ট যাই বলুন, মেরামত আবশ্যক। বৈধব্য নিয়ে তুমি তো দূর থেকে কাব্য করতে চাও, কিন্তু তার মধ্যে একটি আকাঙ্ক্ষাপূর্ণ মানব হৃদয় আপনার বিচিত্র বেদনা নিয়ে বাস করছে, সেটা স্মরণ রাখা কর্তব্য। মনে করেছিলাম নবীন মাধবকে কোনো মতেই দলে টানতে পারবো না। সেদিন সেই জন্যেই কিছু অতিরিক্ত উষ্মার সহিত কথা বলেছিলাম। কিন্তু হঠাৎ দেখলাম আমার বক্তৃতা অবসানে নবীন মাধব একটিমাত্র গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে আমার সমস্ত কথা মেনে নিল। বাকি আরও অনেক ভালো ভালো কথা বলার অবকাশই দিল না। সপ্তাহখানেক পরে নবীন এসে বলল, তুমি যদি সাহায্য করো, আমি একটি বিধবা বিবাহ করতে প্রস্তুত আছি। এমনই খুশি হলাম, নবীনকে বুকে টেনে খোলাখুলি করলাম। বললাম, যত টাকা লাগে আমি দেব। তখন নবীন তার ইতিহাস বলল। বুঝলাম তার প্রিয়তমা কাল্পনিক নয়। কিছুকাল ধরে একটি বিধবা নারীকে সে দূর থেকে ভালোবাসত, কারো কাছে তা প্রকাশ করেনি। যে মাসিক পত্রে নবীনের ওরফে আমার কবিতা বের হতো, সেই পত্রগুলি যথাস্থানে গিয়ে পৌঁছত। কবিতাগুলো ব্যর্থ হয়নি। বিনা সাক্ষাৎকারে চিত্ত আকর্ষণের এই এক উপায় আমার বন্ধু বের করেছিলেন। কিন্তু নবীন বলেন, আমি চক্রান্ত করে এই সকল কৌশল অবলম্বন করিনি। এমনকি আমার বিশ্বাসও ছিল বিধবা পড়তে জানে না। বিধবার ভাইয়ের নামে কাগজগুলো বিনা স্বাক্ষরে বিনামূল্যে পাঠিয়ে দিতাম। এ কেবল মনকে সান্ত্বনা দেবার একটা পাগলামি মাত্র। মনে হতো দেবতার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দান করা গেল। তিনি জানুন বা না জানুন, গ্রহণ করুন বা নাই করুন। নানা ছুতায় বিধবার ভাইয়ের সাথে নবীন যে বন্ধুত্ব করে নিয়েছিল, নবীন বলেন, আমার মধ্যে কিন্তু কোনো উদ্দেশ্য ছিল না। যাকে ভালোবাসা যায় তার নিকটবর্তী আত্মীয়ের সঙ্গ মধুর বোধ হয়। অবশেষে ভাইয়ের কঠিন পীড়া উপলক্ষে বোনের সাথে কেমন করে সাক্ষাৎ হয় সে সুদীর্ঘ কথা। কবির সাথে
কবিতার অবলম্বিত বিষয়টির প্রত্যক্ষ পরিচয় হয়ে কবিতা সম্বন্ধে অনেক আলোচনা হয়ে গেছে। আলোচনা যে কেবল ছাপানো কবিতা কয়টির মধ্যেই বদ্ধ ছিল তাও নয়। সম্প্রতি আমার সাথে তর্কে পরাস্ত হয়ে নবীন সেই বিধবার সাথে সাক্ষাৎ করে বিবাহের প্রস্তাব করে বসেছে। প্রথমে কিছুতেই সম্মতি পায়নি। নবীন তখন আমার মুখের সমস্ত যুক্তিগুলি প্রয়োগ করে এবং তার সাথে নিজের চোখের দু চার ফোঁটা জল মিশিয়ে তাকে সম্পূর্ণ হার মানিয়েছে। এখন বিধবার অভিভাবক পিসে কিছু টাকা চায়। আমি বললাম, এখনই নাও। নবীন বলল, তাছাড়া বিয়ের পর প্রথম মাস 5-6 বাবা নিশ্চয়ই আমার মাসোহারা বন্ধ করে দেবেন। তখনকার মতো উভয়ের খরচ চালাবার জোগাড় করে দিতে পারবে? আমি কথা না বলে চেক লিখে দিলাম। বললাম, এখন তার নামটা বলো দেখি। আমার সঙ্গে যখন কোনো প্রতিযোগিতা নেই তখন পরিচয় দিতে ভয় করো না যেন। তোমার গা ছুঁয়ে শপথ করছি আমি তার নামে কবিতা লিখব না, এবং যদি লিখি তার ভাইকে না পাঠিয়ে তোমার কাছে পাঠিয়ে দেবো। আর সেজন্য আমি ভয় করি না। বিধবা বিবাহের লজ্জায় তিনি অত্যন্ত কাতর, তাই তোমাদের কাছে তার সম্বন্ধে আলোচনা করতে তিনি অনেক করে নিষেধ করে দিয়েছিলেন। কিন্তু এখন আর ঢেকে রাখা মিথ্যা। তিনি তোমারই প্রতিবেশিনী, ওই 19 নম্বরে থাকেন। হৃৎপিণ্ডটা যদি লোহার বয়লার হতো তো এক চমকে ধক করে ফেটে যেত। জিজ্ঞাসা করলাম, বিধবা বিবাহে তার অমত নেই? নবীন হেসে বলল, সম্প্রতি তো নেই। আমি বললাম, কেবল কবিতা পড়েই তিনি মুগ্ধ? কেন, আমার সেই কবিতাগুলো তো মন্দ হয়নি। আমি মনে মনে বললাম, ধিক। ধিক কাকে? তাকে না আমাকে, না বিধাতাকে? কিন্তু ধিক। শুনলেন প্রতিবেশিনী। এটি শুধু পাশের বাড়ির একটি মেয়ের গল্প নয়, এই গল্প আমাদের সবার। আমরা প্রতিদিন কত মানুষের পাশ দিয়ে হেঁটে যাই, চোখে চোখ পড়ে, তবু কথা হয় না। রবীন্দ্রনাথ সেই না বলা সম্পর্কের সেই নীরব ভালোবাসার ছবি এঁকেছেন। আপনার ভাবনা শেয়ার করুন, আর এরকম আরো গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।